চলো শুরু করে দিচ্ছি। শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার। ওকে ওকে, চলো তো আমরা আজকে যেহেতু বাংলা ক্লাস রয়েছে তোমাদের, আহ, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এটা রেখেছি। তো এখানে আমরা পুরো মডেল কোশ্চেন পেপারটাই আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা। স্যার এসএসসি তাহলে সাড়া দিচ্ছে স্যার। হ্যাঁ, এসএসসি তো দিতেই হবে। 2025 সালের রিক্রুটমেন্টটা না করিয়ে তো কোথায় যাবে, তাই না? দু হ্যাঁ হাজার স্যার, এটাই ষোলোরা ভালো ঢুকে লাগলো রয়েছে যে না। এসএসসি সাড়া দিল আজকে। 2016 সালের যেহেতু ক্যান্ডিডেটরা ঢুকে রয়েছে, তো তাদের জন্যই করাতেই হবে, কিছু করার নেই। যাই হোক, তো মোটামুটি আহ, এটা ধরে চলো যে প্রসেস এগোচ্ছে, তাই না? বা তোমাদের পরবর্তীকালে পরীক্ষায়ও তাড়াতাড়ি স্যার আসার মোটামুটি সম্ভাবনা তাহলে হচ্ছে। মানে পুজোর পরে ইন্টারভিউ ধরা যেতেই পারে, পুজোর পরে। পুজোর পরে, হ্যাঁ, ওইরকম ধরতেই পারো। ঠিক আছে, স্যার এক জায়গায় দেখলাম যে 25শে আগস্ট থেকে শুরু হবে বলছে 25শে আগস্ট থেকে শুরু হবে। কি শুরু হবে? ইন্টারভিউ। ও, না না, ওটা 25শে আগস্ট বলতে হচ্ছে কি, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের 25শে আগস্ট কি আগস্ট মাসের থেকেই শুরুর প্রক্রিয়া করার কথা শুনছি আর কি। ঠিক আছে, এবারে 25শে আগস্টের আগে লাইফ সায়েন্সে ওই সেপ্টেম্বরের লাস্ট করে একদম বা একদম 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 ঠিক আছে, ওটা আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। ঠিক আছে, আজকে যেহেতু আমাদের আপার প্রাইমারি টেটের ক্লাস, তাহলে এখানে এটাই আলোচনা হোক। ঠিক আছে, ওগুলো তোমাদের তো আলাদা করে, তোমরা ব্যাচ কোর্সে রয়েছো, তো সেখানে আমরা আলাদা করে আলোচনা করব। চলো, তো এখানে দেখো আমরা 30টি কোশ্চানের মডেল কোশ্চান পেপার রেখেছি। আহ, তোমরা জানো বাংলার ক্ষেত্রে, এবং আমরা পুরো সিটেটের নিয়ম মেনেই কোশ্চানগুলো করে থাকি, এবং প্রত্যেকটা কোশ্চানগুলো আমরা এমনভাবে করার চেষ্টা করি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো তো আমরা এই যে পেসেজটা রয়েছে, কাউকে বলবো পড়ার জন্য। ঠিক আছে, কে পড়বে আজকে পেসেজটা? স্যার পড়বো। হ্যাঁ, সঞ্চিতা পড়ো। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির অতি উৎপাদনে ভাসমান এক অদ্ভুত সময়। মানুষের চেতনা আজ জ্ঞান অর্জনের চেয়ে তথ্য সংগ্রহের দিকেই বেশি ধাবমান। অথচ জ্ঞান এবং তথ্য এক বস্তু নয়। তথ্য হলো বিচ্ছিন্ন উপাত্তের সমাহার, আর জ্ঞান হলো সেই উপাত্তকে আত্মস্থ করার, নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে পুনর্গঠিত করার এক গভীর মানসিক প্রক্রিয়া। শিক্ষাবিদদের মতে আধুনিক শিক্ষা ব্যবস্থা ক্রমশ শিক্ষার্থীদের তথ্য সংগ্রাহক করে তুলেছে, মননশীল চিন্তক হিসাবে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনার উন্মোচন এবং একটি প্রজ্ঞাবান বিচার বুদ্ধির গঠন। কিন্তু বাজার কেন্দ্রিক সংস্কৃতি শিক্ষাকে কেবল পেশাগত যোগ্যতা অর্জনের হাতিয়ারে পরিণত করেছে। ফলে পাঠ্যপুস্তক থেকে সাহিত্য, দর্শন ও মৌলিক বিজ্ঞানের স্থান দখল করে নিচ্ছে কেবল প্রযুক্তি নির্ভর ও ব্যবহারিক দক্ষতা। প্রযুক্তি নিঃসন্দেহে জীবনকে সহজ করেছে, কিন্তু তা কি মানুষের গভীরের সংবেদনশীলতা ও নৈতিকবোধ বাড়িয়ে তুলতে পেরেছে? প্রযুক্তির অতি ব্যবহার অনেক সময় চিন্তার স্বাতন্ত্র্য নষ্ট করে এবং মানুষকে একমুখী যান্ত্রিকতার দিকে ঠেলে দেয়। প্রকৃত শিক্ষা হলো সেই আলোকবার্তিকা যা শিক্ষার্থীকে প্রশ্ন করতে শেখায়, যা অন্ধ আনুগত্যের বিপরীত। শ্রেণীকক্ষে যখন শিক্ষক কেবল তথ্য পরিবেশন করেন এবং শিক্ষার্থী তা নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে, তখন শিক্ষার সত্যিকারের প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে যায়। শিক্ষাকে যদি জীবন্ত করে তুলতে হয়, তবে প্রয়োজন পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং স্বাধীন বিচার বুদ্ধির নিবিড় সংযোগ। দেখো, তো এইটা যেটা তুমি পড়লে, তো বুঝতেই পেরেছো যে এই যে পেসেজটা পুরো বাস্তব জীবনটাকেই তুলে ধরার চেষ্টা করেছে, তাই না? মানে বাস্তব জীবনের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে হচ্ছে কি এখানে বর্ণনা করার চেষ্টা করেছে। তো এখানে বর্তমান তথ্য প্রযুক্তি যেটা আমরা নিয়ে এসেছি শিক্ষার ক্ষেত্রে, সেটা খুবই ভালো, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে আমরা প্রকৃত শিক্ষা আমরা শিক্ষার্থীকে দিতে পারি। ঠিক আছে, তো তার জন্য আজকে এই প্যাসেজটি মানে বর্তমান সিনারিওর সাথে কিন্তু একদম মিল খায়। তো চলো, তো আমরা এখান থেকে কোশ্চানগুলো করে নিই। ফার্স্ট কোশ্চান বলেছে, দেখো, যে আমাদের এই যে গদ্যাংশটা আমরা পড়লাম, তো সেই গদ্যাংশ অনুসারে তথ্য এবং জ্ঞান এর মূল পার্থক্য কী? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চান।
তাই না? তথ্য এবং জ্ঞানের মধ্যে পার্থক্য কি? তো এখানে অপশান রয়েছে, তথ্য কেবল বইয়ের থাকে, জ্ঞান থাকে মানুষের মাথায়। তথ্য হলো বিচ্ছিন্ন উপাত্ত, আর জ্ঞান হলো সেই উপাত্তকে চিন্তা এবং অভিজ্ঞতার পুনর্গঠিত করার প্রক্রিয়া। অপশান যেটা সি বলেছে, তথ্য অর্জনের সময় বেশি লাগে কিন্তু জ্ঞান সহজেই লাভ করা যায়। তথ্য কেবল বিজ্ঞান চর্চায় লাগে আর জ্ঞান সাহিত্যে লাগে, তাই না? তো দেখো এখানে কোনটা উত্তর হবে, সবাই চেষ্টা করো বলার জন্য। আমি দেখতে পাচ্ছি প্রায় 33 জন ক্লাসে জয়েন করেছে, তাই না? এটা খুব ভালো দিক, তাই না? অনেকজন স্টুডেন্ট একসাথে প্রিপারেশন নিচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অপশান বি করার চেষ্টা করেছে, তাই না সবাই? তো দেখো একদম যারা বি বলেছো একদম সঠিক উত্তর কিন্তু, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু আমাদের এই গদ্যাংশ যেটা আমরা এক্ষুনি পড়লাম, তো তার মতে তথ্য হচ্ছে কি একটা বিচ্ছিন্ন উপাত্ত, আর জ্ঞান সেটাকে উপাত্তকে চিন্তা এবং অভিজ্ঞতার পুনর্গঠন করার একটা প্রক্রিয়া। ঠিক আছে, একদম, তাহলে অপশান বি একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের প্রধানত কিসে পরিণত করেছে? তাই না, আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা শিক্ষার্থীদের কিসে পরিণত করেছে? গভীর মননশীল চিন্তক, প্রযুক্তি বিদ্বেষী মানুষ, কেবল তথ্য সংগ্রাহক, নাকি সমাজ সংস্কারক? তাই না? তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের কি তৈরি করেছে? একদম, যারা সি বলেছো তারা একদম সঠিক বলেছো, কেবল তথ্য সংগ্রাহক। তাই না, একদম পুরো বাস্তব কথা বাবা। এটা শুনতে খারাপ লাগলেও, তাই না, এটা কিন্তু বাস্তব কথা। আমরা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা একদম পুরো মানে মানে রোবট বানাচ্ছি আমরা, আর কিছুই নয়, তাই না? কারণ শিক্ষার্থীকে আমরা এমনভাবেই শিক্ষা দিচ্ছি যাতে তারা একটা মানে রোবট তৈরি হয়, তাই না? তারা তথ্যগুলোকে সঞ্চয় করে রাখতে পারে বা তথ্যগুলোকে ধরে রাখতে পারে। তো সেইভাবেই আমরা এখন শিক্ষার্থীদেরকে তৈরি করছি। যাই হোক, আচ্ছা, অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষার প্রকৃত মূল উদ্দেশ্য কোনটি হওয়া উচিত? তাই না, এই যে গদ্যাংশটা আমরা পড়লাম, তাহলে তার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে প্রকৃত শিক্ষার যে মূল উদ্দেশ্য কি হওয়া উচিত, তাই না? তোমরা কি মনে করো? দেখো এখানে অপশান 4টা রয়েছে, প্রত্যেকটা অপশানগুলোকে পড়ার চেষ্টা করো, দিয়ে উত্তর করার চেষ্টা করো, তাই না? কেবল পেশাগত যোগ্যতা ও চাকরি অর্জন, প্রযুক্তি নির্ভর দক্ষতার পারদর্শী হওয়া, অন্তর্নিহিত সম্ভাবনা উন্মোচন, এবং প্রজ্ঞাবান বিচার বুদ্ধির গঠন, প্রচুর পাঠ্যপুস্তক মুখস্থ রাখা। একদম, যারা সি বলেছো একদম সঠিক উত্তর, তাই না? তাহলে প্রকৃতভাবে যদি আমরা দেখি তাহলে অন্তর্নিহিত সম্ভাবনার উন্মোচন এবং প্রজ্ঞাবান বিচার বুদ্ধির গঠন, তাই না? যেটা আমরা আমাদের স্বামী বিবেকানন্দের এডুকেশনের যে ডেফিনেশন যেটা দিয়েছিলেন তা অনুযায়ী যদি আমরা দেখি, তাই না? চলো দেখো কোশ্চেন নাম্বার 4। প্রজ্ঞাবান শব্দটি কোন প্রকার সমাজের অন্তর্গত? তাই না, প্রজ্ঞাবান। তো এখানে প্রজ্ঞাবান দিয়েছে না, প্রজ্ঞাবান, প্রজ্ঞা বিদ্যমান মধ্যে যা, তাই না? প্রজ্ঞা বিদ্যমান যার মধ্যে, তাহলে এটা অপশান এ হবে। প্রজ্ঞাবান মানে প্রজ্ঞা বিদ্যমান যার মধ্যে, এটা হচ্ছে তোমার বহুব্রী সমাজ। একদম, তাহলে যার যার ক্ষেত্রে থাকলে হচ্ছে বহুব্রী হবে, তাই না? অপশান এ যারা বলেছো একদম সঠিক উত্তর। নিষ্ক্রিয় শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে নি যুক্ত ক্রিয় হবে, তাই না? নি বিসর্গ আসবে, তাই না? প্লাস হচ্ছে কি তোমার ক্রিয়, নিষ্ক্রিয়। তাহলে তাহলে নি বিসর্গ আসবে, মানে অপশান বি করে দাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তাই তো, আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সবাই প্রায় সঠিক উত্তরই বলেছো, তাই না? কেউ কারোর উত্তর দেখে বলবে না, ইন্ডিভিজুয়ালি বলার চেষ্টা করবে, ঠিক আছে? যার যেটা মনে হবে তোমরা কিন্তু বলার চেষ্টা করবে, ভুল হলে ঠিক করে নেবে, তাই না? দেখো গদ্যাংশে আলোক বর্তিকা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই গদ্যাংশে আমরা যে লিখেছি আলোকবর্তিকা শব্দ, সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? অপশান সি, পথপ্রদর্শক বা দিক নির্দেশক হিসাবে ব্যবহার করা হয়েছে। একদম অপশান সি যারা যারা বলেছো তারা একদম সঠিক উত্তরই বলেছো। চলো কোশ্চেন নাম্বার 7। প্রযুক্তির অতি ব্যবহার মানুষের চিন্তার স্বাতন্ত্র্য নষ্ট করে। বাক্যটিতে স্বাতন্ত্র্য শব্দের সমার্থক শব্দ কি হবে? তাই না, তাই না? প্রযুক্তির অতি ব্যবহার করার কারণে মানুষের চিন্তার স্বাতন্ত্র্যটা নষ্ট হয়ে যায়। তাহলে স্বাতন্ত্র্য শব্দের সঠিক সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে? একদম, তাহলে অপশান বি, স্বাতন্ত্র্য মানে নিজস্বতা বা মৌলিকতা, তাই না? এটা অনেকেই তোমরা পারবে বা সবাই পারবে, তাই তো? অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8 বলেছে, দেখো যে শিক্ষার সত্যিকারের প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে যায়,
এটি কি ধরনের বাক্য? শিক্ষার সত্যিকারের প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে যায়। এটি কি ধরনের বাক্য? জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, নাকি অনুজ্ঞাসূচক বাক্য? ওকে, একদম। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখছি, ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অপশান কিন্তু সি এরটা হবে সরল বাক্য। তাহলে কারণ হচ্ছে কি, দেখো এখানে খুব সিম্পল ভাবে বলা হয়েছে, তাই না? একদম, তাহলে এটা কি হবে? সরল বাক্য। আমি দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকেই আবার বি বলছে। যৌগিক বাক্য তোমরা দেখতে পেয়েছো কি যে দুটো আলাদা হচ্ছে কি তোমার সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে দেখো শিক্ষার সত্যিকারের প্রাণস্পন্দ শব্দ হয়ে গেছে, এটা তো একটাই তো তোমার উদ্দেশ্য বিধেয় তো রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলবো, তাই না? আচ্ছা, আর একটা জিনিস যদিও আমার বলতে খুব খারাপ লাগছে, তাও আমি বলছি, সেটা হচ্ছে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে কোর্সটা না, তোমাদের জন্য খুবই মানে কম টাকায় দেওয়া হচ্ছে। সেখানে না আমরা প্রত্যেকটা গ্রামার জিনিসটাকে খুব সুন্দরভাবে আলোচনা করছি, মানে ক্লাস ধরে ধরে, তাই না? তো তোমরা পারলে, যদি তোমাদের সম্ভব হয়, তাই না, তাহলে তোমরা কিন্তু ওখানে জয়েন করতে পারো। তাতে কি হবে, তোমাদের গ্রামাটিক্যাল যে পোর্শন যেটা, সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তোমাদের জন্য মাত্র হচ্ছে কি 4249, তাই না? স্যার মানে টাকাটা আবার না স্যার, মানে ওই সময়ের জন্য স্যার হচ্ছে না, মানে কারণ সময়ের জন্য। সময় তো তোমার তো হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসকে আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করেছি বাবা, কোনো তো মিক্সড হচ্ছে না, তাই না? না স্যার, ওই টিউশন থাকে তো। ও, যাই হোক, মানে আমাদের যেহেতু এবারে রেকর্ডেডের ব্যবস্থা থাকে, তাই না, কেউ যদি মানে অ্যাফোর্ড করতে পারো, ঠিক আছে, বা টাইম বার করতে পারো, তাহলে তোমরা করবে আর কি। কারণ সেখানে আমরা মানে তোমাদের জন্য আর কি, এটা সবার জন্য নয়, এই ফিসটা তোমাদের জন্যই করা হয়েছে, তাই না? যাই হোক, দেখো এবার স্যার ফিসটা কত রয়েছে? 249, 249 টাকা, ঠিক আছে, 249 টাকা। ওখানে পুরো একদম পুরো মানে কি বলবো আর কি, বিশেষ করে যে যারা ম্যাথামেটিক্স না, আমি এই কারণে তোমাদেরকে বলতে বাধ্য হলাম, যেমন ধরো ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সের একদম পুরো মানে আমরা 24টা চ্যাপ্টার টার্গেট নিয়েছি কমপ্লিট করব বলে, তার মধ্যে আশা করি হয়ে গেছে তোমার 9টা মতন চ্যাপ্টার হয়েছে। তো স্যার এইগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো কি অলরেডি আপলোড করে দেওয়া আছে? ইয়েস ইয়েস, মানে যেভাবে তোমরা তোমাদের কোর্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ না, যে স্টেপ বাই স্টেপ নোটস, রেকর্ডেড ভিডিও, হ্যাঁ, তখন তো আপনি অ্যাপটাকে আর কি ইনস্টল করেন, না, না, না। শুরু করেননি যখন ওই শুরু হয়েছিল। গ্রাম পঞ্চায়েতে যখন শুরু করি কোর্সটা, তখন দেখবে তার আগে ওই 4-5টা ক্লাস হয়েছিল, তার বেশি হয়নি, ওটা প্রথম থেকেই হয়েছে আর কি, তাই না? আচ্ছা, সুশোভন বলছে যে পিএসসির আগের ভিডিওগুলো অ্যাপে আপলোড করে দেবেন। হ্যাঁ, দেখো তোমাদের আগের স্যার হ্যাঁ, স্যার কি বললেন আমি কিছু শুনতে পাইনি, এক্ষুনি জয়েন করলাম স্যার, বলুন স্যার। কিছুই বলিনি আমি বলছি যে আজকে তারিখ কত, আজকে হচ্ছে 23 তারিখ। চলো, কোশ্চেন নাম্বার 9, অনুচ্ছেদের মূল বার্তা বা বক্তব্য কি? চলো, অনুচ্ছেদের মূল বার্তা বা বক্তব্য কি? চলো, কোশ্চেন নাম্বার 9 উত্তর দাও। অনুচ্ছেদের মূল বার্তা বা বক্তব্য কি? একদম, তাহলে যারা এখানে তোমরা দেখতে পাচ্ছি বি বলেছো না, একদম, শিক্ষাকে কেবল তথ্য সরবরাহ না করে বিচার বুদ্ধি সম্পন্ন ও মননশীল মানুষ গড়ার মাধ্যম তৈরি করা উচিত, তাই না? একদম, তাহলে অপশান হচ্ছে কি তোমার বি। যারা যারা বি বলেছো একদম সঠিক উত্তর। তাহলে এখানে শিক্ষাকে তথ্য সরবরাহ না করে বিচার বুদ্ধি সম্পন্ন ও মননশীল মানুষ গড়ার মাধ্যম তৈরি করা, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার আমরা চলে যাব হচ্ছে কি 10 to 15, যেটা কিনা আমরা এখানে একটা কবিতা রেখেছি, সেই কবিতার আমরা পড়াশোনা করব, তারপরে হচ্ছে অ্যান্সার করব, ঠিক আছে। আমি বলবো কাউকে এই কবিতাটাকে সুন্দরভাবে মানে সরব পাঠ করার জন্য, তাই না? সরব পাঠ কে করবে? কেউ করবে না? আমি তাহলে করে দিচ্ছি নাকি? স্যার পড়বো? আচ্ছা, পড়ো। মাটির প্রদীপ বলে গগন তারাকে, তুমি আছো সুদূর উঁচায় আলোকের রাজত্বে, আর আমি পড়ে আছি এই আধার কুটির প্রান্তে। তারা হেসে বলে, ওরে ক্ষুদ্র ভাই, আলো তো আলোই, তার ছোট বড় নাই। তোর আলোটুকু দিয়ে তুই মোছাস প্রিয়ের আধার, আমি আলো দিই মহাবিশ্ব অন্ধকার।
তুই না জ্বলিলে ওই কোনটুকু রহিত আধারে, যে কাজের দায় তোর সে তো নাহি পারে অন্য। জগতে সবারে দিল কাজ নিজ নিজ স্বভাবে, ছোট বলে কাহারেও অবহেলা নয় করা যাবে। ওকে, দেখো তাহলে এই যে কবিতাটা তুমি পাঠ করলে, তাই না? তো এখানে যদি আমরা প্রকৃত মানেটা দেখি, দেখো প্রদীপ, মাটির প্রদীপ বলে গগন তারাকে, তাই না? মাটির প্রদীপ হচ্ছে কি তোমরা জানো, আমরা যখন প্রদীপ প্রজ্বলন করি, তাই না? তো সেটা বলছে যে এখানে একটা বলা হচ্ছে গগন মানে আকাশ, আকাশের তারাকে বলছে তুমি আছো সুদূর উঁচায় আলোকের রাজত্বে, তাই না? তো সেখানে মাটির প্রদীপ হচ্ছে বলছে যে তুমি তো অনেকটা উঁচুতে রয়েছো, সেখানে তো আলোর আলো, তাই না? তো সেই আলোর রাজত্বে তুমি রয়েছো। আর আমি পড়ে আছি কোথায় না, একটা মাটির আধার কুটির যেটা প্রান্তে। তোমরা জানো আমরা সন্ধ্যা হলেই আমরা আঙিনাতে যে তুলসীর যে আঙিনা যেখানে হচ্ছে কি মঞ্চতা থাকে, সেখানে আমরা প্রদীপ প্রজ্বলন করি। তো সেখানে বলছে যে বা ঘরের মধ্যে আমরা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাই। তো সেখানে বলছে আধার কুটির প্রান্তে তারা হেসে বলে, ওরে ওহে ক্ষুদ্র ভাই, আলো তো আলোই, তার ছোট আর বড় নাই, তাই না? তোর আলোটুকু দিয়ে তুই মুছাস গৃহের আধার, আমি আলো দি মহা বিশ্ব অন্ধকার, তুই না জ্বলিলে এই কোনটুকু রহিত আধারে, যে কাজ দায় তোর সে তোর নাহি পারে অন্য। তাহলে আমরা যে জিনিসটা এখানে বোঝার চেষ্টা করেছি, দেখো আমাদের সমাজে বিভিন্ন তোমার হচ্ছে কি ক্যাটাগরির মানুষ রয়েছে, তারা বিভিন্ন জীবিকার সাথে জড়িত, তাই না? এবারে আমরা হয়তো যে জীবিকাতে রয়েছি, নিজেকে আমরা মনে করি যে আমরা খুব মহান, তাই না? তো আমরা যে কাজটা করি সেই কাজটা তো অন্য লোকের কাজটা তো আমরা পারি না। তো অন্য লোকের কাজটাকে আমরা ছোট করতে যাব না, বা কোনো ছোট বড় কাউকে করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের হচ্ছে কি নিজস্ব যে কাজ, সেই ছাড়া হচ্ছে কি অন্য কেউ করতে পারছে না। তো তাহলে হচ্ছে কি তার কিন্তু প্রত্যেকের কিন্তু অবদান রয়েছে, বা প্রত্যেক কিন্তু এই সমাজে তার একটা নিজস্ব হচ্ছে কি তোমার আধার রয়েছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে যেমন হচ্ছে কি মাটির কুঁড়ে ঘরে সেখানে যেমন প্রদীপ প্রজ্বলন করলে সেই ক্ষুদ্র জায়গায় যেমন হচ্ছে কি অন্ধকারটাকে নিবারণ করে, ঠিক একইভাবে তারা হচ্ছে কি যখন আকাশে জ্বলে তখন হচ্ছে কি আমরা সেখান থেকে আলো পাই। তো সে তার কাজ করছে। তো এই জন্য বলছে জগতে সবারে দিল কাজ নিজ নিজ স্বভাবে, ছোট বলে কাহারেও অবহেলা নাই করা যাবে, তাই না? তাহলে এখানে কাউকে ছোট বড়, এখানে তো যে মাটির প্রদীপটার কথা বলছে সে তো নিজেকেই নিজে ছোট বলছে না, আমি পড়ে আছি এই আধার কুটির প্রান্তে, মানে ও বলতে যাচ্ছে যে আমার কাজটা খুব ছোট, মানে নিজেকেই নিজে ছোট করছে। এবং এটাই তো হয়, আমরা অনেকে নিজেকেই তো ছোট মনে করি না। এবারে তাতে হচ্ছে মানে আমি যে কাজটা করছি সেটা ভাবি যে এটা কোনো কাজই নয়, ও তো একদম। অনেক ভালো আছে। একদম একদম একদম। দেখো তাহলে এখানে হচ্ছে কি তোমার আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আমরা কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। তো মাটির প্রদীপ কার উদ্দেশ্যে আক্ষেপ করছিল, তাই না? মাটির গৃহের, গগন তারার, আধার রাতের, নাকি বাতাসের? ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করো, তাই না? প্রত্যেকে অ্যান্সার করো। দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা বলছো যে উত্তর অপশান বি, তাই তো? একদম। তাহলে গগন তারার হচ্ছে কি ক্ষেত্রে আমরা একটু শুরুতেই বললাম, তাই না? এটা কোনো আর দ্বিধার দ্বন্দ্বের কোনো কারণ নেই। গগন তারা প্রদীপকে কি নামে সম্বোধন করেছে? মহৎ বন্ধু, মহান আলো, ক্ষুদ্র ভাই, আধারের সঙ্গী। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি, ক্ষুদ্র ভাই, তাই না? অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12। আচ্ছা, কবিতার মূল ভাব বা রূপক অর্থ কি? এই যে কবিতাটা আমরা পাঠ করলাম তার যদি মূল ভাব দেখি, তাহলে সমাজে ছোট বড় প্রতিটি মানুষ তার বস্তুরই নিজস্ব দায়িত্ব ও গুরুত্ব রয়েছে, তাই না? প্রত্যেকটার গুরুত্ব রয়েছে, তাই না? আমরা এটা বায়োলজিক্যাল ভাষায় বলি যে প্রত্যেকটা অর্গানিজমসের তার নিজস্ব হচ্ছে কি তোমার একটা
নিচ রয়েছে, তাই না, তার একটা হ্যাবিটেট রয়েছে, তো সেটা যদি হচ্ছে কি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পুরো বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে এফেক্ট পড়ে। তো সেটাই হচ্ছে কি এখানে আমরা সাহিত্যিকের ভাষায় বলার চেষ্টা করেছি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 13। স্যার বলছি এই জিনিসটাই তো স্কিমিং। একদম একদম। তো এখানে বলেছে আলোকের শব্দটিতে কোন বিভক্তি যুক্ত হয়েছে? আলোকের, তাই না? তো এখানে আলোকের যে বিভক্তিটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে, একদম মানে আলোকের এর এর বা রো রো বিভক্তি বা যেটাকে আমরা ষষ্ঠী বলি, এর রো বা এর হলে তখন তাকে আমরা ষষ্ঠী বলি, তাই না? তাহলে অপশান সি হবে। চলো, ক্ষুদ্র শব্দের বিপরীতার্থ শব্দ কি হবে? এটা একদম সহজ কোশ্চেন হয়ে গেল, তাই না? ক্ষুদ্র শব্দের সবাই পারবে তোমরা, এটা হচ্ছে বৃহৎ, তাই না? চলো, এবার বলছে যে কাজের দায় তোর সে তো নহি পারে অন্যে, তাই না? তাহলে যে কাজের দায় তোর মানে যে কাজ তুমি করতে পারো সে কাজ অন্য কেউ করতে পারে না। তাহলে এখানে চরণটিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? অহংকার, হতাশা, নিজ নিজ দায়িত্ব ও ভূমিকার অনন্যতা, আর যে ঈর্ষা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিজ নিজ দায়িত্ব বা ভূমিকার অনন্যতা কথা বলা রয়েছে, তাই না? একদম। তাহলে সে গৃহ শিক্ষক হোক বা সে হাউসওয়াইফ হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব কাজ রয়েছে, তাই না? সে যে কাজটা করছে সেটা তো আর অন্য কেউ করে দিচ্ছে না বাবা। তো ওতে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নিজস্ব অবদান রয়েছে বা ভূমিকা রয়েছে বা দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু অন্য কারোর দ্বারা পরিপূর্ণ হয় না, তাই না? তো এই জন্য নিজেকে কোনোদিন ছোট ভাবতে নেই, তাই না? যে আমি ছোট বা আমি হীন, আমি এটা পারি না। না, তুমি যেটা পারো সেটা অন্য কেউ হয়তো পারে না। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি কখনো নিজেকে ছোট করতে নেই। চলো, এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16, যেটা আমাদের পেডাগজিক্যাল কোশ্চেন আর কি। ফার্স্ট কোশ্চেন বলেছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে বললেন। বিতর্কের বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের সৃজনশীলতাকে কমিয়ে দিচ্ছে? এই কার্যক্রমটির মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কোন দক্ষতার বিকাশ সবচেয়ে বেশি ঘটবে, তাই না? তাহলে এটা যদি করানো হয়, একটা ডিবেট করানো হচ্ছে, একটা বিতর্ক করানো হচ্ছে, টপিক বলে দেওয়া হলো এআই কিভাবে আমাদের ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। তো সেটা কি ধরনের দক্ষতার হচ্ছে কি বিকাশ ঘটাতে আমরা সক্ষম হব? আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কিনা অপশান সি বলেছে একদম। তাহলে এখানে সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে আমরা বলি এবং যুক্তি গঠন, তাই না? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 17। আচ্ছা, উচ্চ প্রাথমিক স্তরে আপার প্রাইমারি লেভেলে ভাষার শিক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ধারণার মূল তাৎপর্য কি, তাই না? ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, তো এটার মানে কি? এখানে বলেছে যে ভাষা কেবল ভাষার ক্লাসেই সীমাবদ্ধ থাকবে, ইতিহাস, বিজ্ঞান বা গণিত যে কোনো বিষয় পাঠের মাধ্যম এবং অংশ হিসাবেই ভাষার বিকাশ ঘটে। বিজ্ঞান ও গণিত ক্লাসে ব্যাকরণ পড়ানো বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের কেবল মাতৃভাষার সমস্ত বিজ্ঞান বিষয়ক বই প্রদান করা, তাই না? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি একদম যারা যারা তোমরা অপশান বি বলেছো না, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার একদম। তাহলে যেহেতু হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে বি করব, ইতিহাস, বিজ্ঞান বা গণিত যে কোনো বিষয় পাঠের মাধ্যম এবং অংশ হিসাবে ভাষার বিকাশ কিন্তু ঘটানো যায়, তাই না? সেটা আমরা সাবজেক্ট কখনো বেরিয়ার হতে পারে না ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো, একজন শিক্ষক দেখলেন যে সপ্তম শ্রেণীর ছাত্র অয়ন যে কোনো রচনা লেখার সময় ধারণা গুছিয়ে লিখতে পারে না, যদিও সে মুখে খুব সুন্দর করে হচ্ছে বলতে পারে। তাহলে শিক্ষকের মতে অয়নের, হ্যালো পড়াচ্ছি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? পড়াচ্ছি পড়াচ্ছি। হুম হুম হুম, ভুলে গেছি ভুলে গেছি, ফোন করছি, দাঁড়াও ফোন করছি পরে। দেখো, তাহলে এখানে শিক্ষকের মতে অয়নের জন্য কোন কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বা উপযোগী হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে যে 4টি অপশান রয়েছে যদি আমরা ভালো করে দেখি তাহলে একদম যারা বি বলেছো একদম সঠিক উত্তর। তাহলে মাইন্ড ম্যাপিং বা ধারণার চিত্রায়নের মাধ্যমে
ভাবনার খসড়া তৈরি করতে শেখানো, তাই না? অপশন বি যারা বলেছো একদম সঠিক উত্তরই বলেছো। চলো দেখো নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি সবচেয়ে কার্যকর উপাদান, তাই না? তাহলে এখানে ইনক্লুসিভ যে ক্লাসরুম রয়েছে সেখানে যদি সাপেক্ষে আমরা দেখি তাহলে কি করব আমরা, একদম বলো সবাই, ইয়েস, এটাও কিন্তু বি হবে, এটাও কিন্তু হচ্ছে কি আমাদের বি হবে। তাহলে শ্রুতিভিত্তিক মানে যেটা অডিও উপাদান বা ট্যাকটাইল মানে স্পর্শভিত্তিক উপাদান হিসাবে আমরা ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে। মানে এটা তো ওই ব্রেল পদ্ধতিটা হতে পারে না? একদম একদম একদম, ব্রেল 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 মেথড সেটাকে আমরা বলি, একদম। চলো দেখো, এবার বলছে দেখো, ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে মৌলিক পার্থক্য সম্পর্কে স্টিফেন ক্রাসেন এর মতবাদ অনুযায়ী কোনটি সঠিক, তাই না? কোনটি সঠিক? তো সেক্ষেত্রে দেখো, ভাষা শিখন হয় অবচেতনভাবে এবং ভাষা অর্জন হয় সচেতন চেষ্টার মাধ্যমে। ভাষা অর্জন হয় স্বাভাবিক ও অবচেতন পরিবেশে। আর ভাষা শিখন হলো প্রাতিষ্ঠানিক ও নিয়ম নির্ভর। আচ্ছা, ভাষা অর্জন কেবল ব্যাকরণ শিক্ষার মাধ্যমেই সম্ভব। ভাষা শিখন ছোটবেলায় শেষ হয়ে যায়, ভাষা অর্জন বয়সের সঙ্গে শুরু হয়। তাহলে এটা কি হবে বলো? অনেকে বি বলছে, অনেকে এ বলছে, না এটা বি হবে, জানা, এটা বি হবে। ভাষা অর্জন হয় স্বাভাবিক এবং অবচেতন পরিবেশে, আর ভাষা শিখন হলো প্রাতিষ্ঠানিক এবং নিয়মভিত্তিক একটা প্রসেস। স্যার এটা ভুল আছে, ভাষার শিখনটা হবে হচ্ছে সচেতন চেষ্টার মাধ্যমে, আর অর্জনটা হয় মানে অবচেতন ভাবে, উল্টো আছে এটা। একদম একদম ঠিক বলেছো। চলো এবার বলছে দেখো, এবার ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাসে শিক্ষক বিভিন্ন ভাষার ব্যাকরণের মানে তোমার হচ্ছে কাঠামোর মধ্যে তুলনা করে বোঝাচ্ছেন। এই পদ্ধতিটিকে কি বলা হয়, তাই না? তাহলে ষষ্ঠ শ্রেণীর ক্লাস, সেখানে হচ্ছে কি ব্যাকরণের কাঠামোর মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কি হবে এখানে? দেখো তাহলে এক্ষেত্রে একটু ক্রিটিক্যালি লক্ষ্য করো তোমরা। এটাও বি হবে, এটাও বি হবে, তাই না? এটা বহুভাষিক রূপরেখা ও বৈপরীত্য হচ্ছে কি তোমার বিশ্লেষণ করা। চলো কোশ্চেন নাম্বার 22, গঠনমূলক মূল্যায়ন এর প্রধান বৈশিষ্ট্য কোনটি, যেটা আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলি। তাহলে এটার বৈশিষ্ট্যটা কি হবে গো? এটা হচ্ছে কি, এটাও বি হবে, শেখানো প্রক্রিয়ার চলাকালীন শিক্ষার্থীর ঘাটতি চিহ্নিত করা ও শিখন প্রক্রিয়ার সংস্কার করা, তাই না? অপশান হচ্ছে কি বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, উচ্চ প্রাথমিক স্তরে সাহিত্য পাঠের মূল শিখন উদ্দেশ্য কোনটি হওয়া উচিত, তাই না? তাহলে কোনটি হওয়া উচিত? একদম, তাহলে এটা কি হওয়া উচিত তোমরা বলো? এটা সি হবে বাবা, সাহিত্য রস আস্বাদন করা, নান্দনিকতা বোধ গঠন এবং লেখকের যে তোমার কি বলে না, লেখকের যেটা হচ্ছে কি তোমার দৃষ্টিভঙ্গি, তাই না? তো লেখকের দৃষ্টিভঙ্গি অনুধাবন করা, অপশান সি। চলো কোশ্চেন নাম্বার 24টা বলো, বলো কি বলছো? হুম হুম হুম, হ্যাঁ হবে হবে, ক্লাস জয়েন করতে পারবো। হুম হুম হুম, আর রবি, আর রবি, একদম 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 একদম। ওকে ওকে, একদম একদম। আমি তোমাকে গাইড গাইড করে দিচ্ছি, মানে পাঠিয়ে দেবো, এমন ভিডিও পাঠিয়ে দেবো, তুমি দেখলে বুঝতে পেরে যাবে। হ্যাঁ ঠিক আছে, হুম। দেখো তাহলে এখানে বেসিক্যালি কোনটা হবে দেখো, কোনটা হবে দেখো, একদম, তাহলে এটা কিন্তু সি হবে বাবা। শিক্ষার্থী অর্থ অনুধাবন করে পড়েছে, মিনিং ফোকাস রিডিং, তাই সমার্থক শব্দ ব্যবহার করছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, এখানে রাইট এরোটা দিতে ভুলে গেছি, ঠিক আছে? আমি বসিয়ে দিচ্ছি, তোমরা করো আর কি, কোনটা উত্তর হবে বলো।
দেখো তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে প্রথমে হবে কি ব্রেন স্টর্মিং, তারপরে খসড়া তৈরি, তারপরে সংশোধন ও সম্পাদনা, তারপর হচ্ছে কি পাবলিশিং। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো দেখো নেক্সট, কোনো শিক্ষার্থী যদি একটি সম্পূর্ণ অনুচ্ছেদ না পড়ে কেবল নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার জন্য দ্রুত চোখ বুলিয়ে যায়, তবে সেই গঠন কৌশলকে কি বলা হয়? তাই না? তো সেই গঠন কৌশলকে আমরা কি বলি, তোমরাই বলো। তাকে আমরা স্ক্যানিং বলি, তাই না? তাকে আমরা স্ক্যানিং বলি, একদম তোমরা যারা ঠিক ধরেছো একদম। তাহলে তোমরা কিন্তু হচ্ছে কি তোমার ঠিক ধরেছো। চলো পরের কোশ্চেনে যাই, তাই না? পরের কোশ্চেনে আমরা যাই। দেখো এখানে পরের যে কোশ্চেনটা বলেছে সেটা যদি আমরা লক্ষ্য করি, কোশ্চেন নাম্বার 27, ভাষা শ্রেণীকক্ষে পোর্টফোলিও বলতে কি বোঝায়? কালকে কিন্তু আমাদের এই পোর্টফোলিওর কথা উঠেছিল ইংলিশের ক্লাসে, তাই না? কালকে কিন্তু আমাদের এই পোর্টফোলিওর কথা কিন্তু উঠেছিল, খেয়াল করো তোমরা। হ্যাঁ স্যার। তো এই পোর্টফোলিও বলতে কি বোঝায় দেখি আমি কারা কারা উত্তর কি দেয়, তারপরে আমি বলছি। দেখো তাহলে এখানে বেসিক্যালি তোমরা যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। কোনো নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাজের যে বৈচিত্র্যময় নমুনার একটি পদ্ধতিগত সংগ্রহ যা তার সামগ্রিক অগ্রগতি তুলে ধরে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো, কোনো শিশুর মধ্যে যদি ভাষা বোঝা বা ভাব প্রকাশের ক্ষেত্রে স্নায়বিক কারণে সমস্যা দেখা যায়, তবে তাকে আমরা কি বলি? তাই না? তবে তাকে আমরা কি বলি? তবে তাকে আমরা কি বলি? একদম। তাহলে এখানে বেসিক্যালি তোমরা যেটা বলছো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাকে আমরা অ্যাফাসিয়া বলি। কেন? দেখো যেহেতু বলেছে না যে ভাষা বোঝা বা ভাব প্রকাশের ক্ষেত্রে স্নায়বিক কারণে সমস্যা দেখা যাচ্ছে, তাই না? তাহলে নার্ভের প্রবলেম হচ্ছে, তখন তাকে আমরা অ্যাফাসিয়াই বলি। ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, আমি কিন্তু আগে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া কিন্তু করে দিয়েছি, অ্যাফাসিয়াটা দিতাম না। আজকে এই জন্য মনে হলো যে অ্যাফাসিয়াটা দিই। চলো, স্যার আফাসিয়াও আগে করিয়েছেন। হ্যাঁ মানে প্রশ্ন মানে থিওরিগত ভাবে করিয়েছিলাম সম্ভবত, বাট হ্যাঁ। কোশ্চেন আকারে ছিল না আর কি। যাই হোক, এবার দেখো কোশ্চেন নাম্বার 29, উচ্চ প্রাথমিক স্তরে কবিতা শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি সবচেয়ে কম গ্রহণযোগ্য পদ্ধতি? কবিতা শিক্ষাদানের ক্ষেত্রে, তাই না? কবিতার ছন্দ, ভাব, রস উপলব্ধি করানো শিক্ষার্থীদের কম গ্রহণযোগ্য বলেছে, ভালো করে শুনবে। তাহলে শিক্ষার্থীদের কবিতাটির উপর বেশি ভিত্তি করে নিজস্ব অনুভূতি লিখতে বলা, কবিতাটির প্রতিটি পংক্তি ব্যাকরণগত বিশ্লেষণ, শুষ্ক অর্থ মুখস্থ করা, আবৃত্তির মাধ্যমে কবিতার মূল সুরটি উপস্থাপন করা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যারা অপশন সি বলেছো, যেহেতু এখানে কম গ্রহণযোগ্য বলেছে না, কম গ্রহণযোগ্য পদ্ধতি, তাহলে সেখানে তুমি তার শুষ্ক অর্থ মুখস্থ করানো বা তার প্রতিটি পংক্তির ব্যাকরণগত বিশ্লেষণ সেগুলো না করলেও চলবে। কিন্তু বাকি দেখো, একটা কবিতার ছন্দ, ভাব, রস উপলব্ধি করতে হবে, বা তার তোমার নিজস্ব অনুভূতি লিখতে হতে পারে, বা মূল সুরটা আমরা উপস্থান করতে পারি। কিন্তু এখানে এটা হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30, মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স বা সম্পদ হিসাবে বহুভাষিকতা, এই ধারণার অর্থ কি? তাই না? এই যে ধারণা মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স, এটার মানে বা এর অর্থ কি? দেখো এখানে বলেছে শ্রেণীকক্ষে বহু ভাষা ব্যবহারের ফলে শিখন প্রক্রিয়া ব্যাহত হওয়া, শিক্ষার্থী নিজস্ব ভাষা ও মাতৃভাষাকে শ্রেণীকক্ষে শেখানোর সুযোগ ও ইতিবাচক উপাদান হিসাবে গ্রহণ করা, শিক্ষার্থীদের অত্যন্ত 5টি নতুন বিদেশি ভাষা শেখানোর বাধ্য করা, শিক্ষকের প্রতিটি ভাষার উপর সম্পূর্ণ পাণ্ডিত্য থাকা আবশ্যক। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, তাই না? শিক্ষার্থী নিজস্ব ভাষা এবং মাতৃভাষাকে শ্রেণীকক্ষে শেখানোর
শেখার সুযোগ ও ইতিবাচক উপাদান হিসাবে গ্রহণ করা। একদম, তাহলে অপশান বি যারা যারা বলেছো এটা কিন্তু সবাই সঠিক উত্তরই বলেছো। ওকে, চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা 30টি কোশ্চেন সলভ করলাম। স্যার আজকের পেপারটা অনেকটা মানে মডারেট ছিল, কালকেরটা অনেকটা কঠিন ছিল। কালকে ইচ্ছা করেই কঠিন রেখেছিলাম, তাই না? আজকে খুব বেশি সহজ ছিল না, কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার উপযোগী করেই করা, তাই না? তো অতএব হচ্ছে কি তোমরা এটাই ভালো করে পড়ো, আর নেক্সট ক্লাসে তাহলে মিট হচ্ছে তোমাদের সাথে। স্যার বলছি আপার প্রাইমারি এক্সাম মোটামুটি কবে বেরোবে তাও? দেখো আমি কালকে একটা আলোচনা দিতে বলছিলাম, দেখো আপার প্রাইমারিকে আলাদা করে ধরলে হবে না, তাই না? যেহেতু হচ্ছে কি এটা এসএসসির মধ্যেই একটা অংশ পড়ছে, তাই না? মানে মূলত দেখো তোমাকে বলছি যে ধরো এই যে আপার প্রাইমারি যদি আলাদা করে পরীক্ষা নিয়ে নেয়, ধরো সবাই হচ্ছে কি সেখানে অ্যাপিয়ার করলো, পাস করলো, পরবর্তীকালে ধরো হচ্ছে কি তোমার এসএলএসটি 9, 10, 11, 12 হলো, এবারে তুমি কি করলে আপার প্রাইমারি থেকে জাম্প করে 11, 12-এ চলে গেলে স্বাভাবিকভাবে, কারণ বেতনের একটা অনেকটাই পার্থক্য রয়েছে। তো সেই জায়গা হচ্ছে কি তখন আবার এখানে সিট মানে মানে ফাঁকা হয়ে গেল। তো এই জন্য আমার মনে হয় নতুন সরকার এসে তারা একটা প্ল্যানিং ওয়েতে নোটিফিকেশনটাকে করবে আর কি। আমার মনে হয় এই যে আজকে ধরো ভেরিফিকেশন মানে আবার আজকে এসএসসি কাজ করা শুরু করেছে, এতদিন তারা হচ্ছে কি তোমার মানে মহানিদ্রাতে ছিল, সেই নিদ্রা ভঙ্গ হয়েছে। ঘুমিয়েছিল একদম। হ্যাঁ, তো যাই হোক সেটা ভঙ্গ হয়েছে। এবারে এই যে কাজটা শুরু হলো, আশা করা যাক 2026-এর মধ্যে এই যে পুরনো সমস্ত কাজটা এসএলএসটি 2 কাজটা গুছিয়ে ফেলবে। আপার প্রাইমারি গুছিয়ে ফেলেছে, আর এই যে 9, 10 আর 11, 12 প্লাস হচ্ছে কি তোমার জানবে এই আগস্ট মাসের হচ্ছে কি সেকেন্ড উইকের দিকে, মানে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে গ্রুপ সি গ্রুপ ডিটাও রেজাল্ট বার করে দেবে, তাই না? গ্রুপ ডি গ্রুপ সি যেটা বাকি আছে সেটাও বার করে দেবে। করিয়ে তারা আশা করি 2026-এর হচ্ছে কি তোমার যদি নাও হয় 27-এর হচ্ছে কি তোমার ওই ফেব্রুয়ারি মার্চের দিকে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে দেবে, তাই না? তাহলে যদি হচ্ছে কি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল, তাহলে এবারে হচ্ছে কি তোমরা ধরে নিতে পারো 2027-এ একদম পুরো ঝেড়ে এসএলএসটি 3 আসবে, এবং সেখানে হচ্ছে কি তোমার সবটাই হচ্ছে কি আসবে গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর হচ্ছে কি তোমার আপার প্রাইমারি, তাই না? এসএলএসটি হচ্ছে কি তোমার একসাথে হবে। হ্যাঁ 9, 10, 11, 12। এটা করলে সুবিধাটা কি জানো তো? এটা করলে সুবিধা যেটা হচ্ছে কি তোমার যার যেখানে হচ্ছে কি হবে সে সেখানে আগে হায়ার পোস্টে যাবে, তারপরে সে 9, 10-এ যাবে, তারপর আপার প্রাইমারি যাবে, না হলে গ্রুপ সিতে যাবে, না হলে গ্রুপ ডিতে যাবে। তাহলে কি হবে, প্রত্যেকটা পোস্ট হচ্ছে কি অ্যাকর্ডিং টু তাদের নিডস ফুলফিল হয়ে যাবে। ওকে, না হলে যদি হঠাৎ করে যদি আপার প্রাইমারি পরীক্ষা করিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হবে, সেটা যারা প্রশাসন চালায় তাদের জন্য কিন্তু খুব মানে সমস্যা হয় আর কি, ঠিক মানে আছে? আবার আপার প্রাইমারি ফাঁকা হয়ে যাবে। একদম একদম, তো সমস্যা হয়। তো সেই সমস্যাটাকে আশা করি একসাথে এই জন্য বার করে দেবে। একদম একদম দেখো যেহেতু দেখো তোমরা জানো এবারে আপারে কাউন্সিলিং এ দেখাচ্ছিল যে অনেকে আসেনি, মানে না, আসেনি ভুল কথা, ওরা চাকরি অন্যান্য চাকরি পেয়ে গেছে, যারা ইয়ে পেয়ে গেছে তোমার মাদ্রাসা হলো মাদ্রাসা পেয়ে হয়ে গেছে। গেছে তো অন্য জায়গায় হয়তো হ্যাঁ, কারণ 2014 সালের পেনাল ওটা, 2014 সাল, আর এখন হচ্ছে কত 2026, তাহলে এদিকে হচ্ছে কি তোমার 6 বছর, এখানে 6 বছর, 12 বছর হয়ে গেল। 12 বছরে বনবাস কমপ্লিট হয়ে যায় বাবা, তাই না? সেখানে হচ্ছে কি তোমার 12 বছরে একটা পেনাল কমপ্লিট হলো না, তাই না? তো না 14 বছরে বনবাস হয়, মানে আর 2 বছর হলে বনবাস কমপ্লিট হয়ে যাবে, তাই তো? না 12 বছরে বনবাস, যাই হোক 14 বছরে, যাই হোক। তো অতএব হচ্ছে কি এই যদি রাজ্যের অবস্থা হয় তাহলে হচ্ছে কি মানে পড়াশোনার লোক করে কোথায় যাবে বলো? তো যাই হোক, তবুও স্যার আজকে এসএসসির এই ব্যাপারটা থেকে একটু মানে আর কি ভালো লাগলো আর কি, একদম যে ওরা নড়ে চড়ে বসেছে একটু। একদম একদম। তো সেই সাপেক্ষে আরেকটা জিনিসও বলার, যেহেতু ইপিএসসি মানে ক্যাটাগরির একজন হচ্ছে আধিকারিক এসছেন, তাই না? মানে ওই আইএস আইপিএস অফিসারকে নিয়ে এসছে, তাকে হচ্ছে কি তোমার কি যেন নাম সব কি দুসমত নারিয়ালা। হ্যাঁ দুষ্মন্ত নারীওয়ালা। তো হচ্ছে উনি হচ্ছে কি যে এসছেন, আশা করি ওনার এই প্রশাসনিক বুদ্ধিমত্তা আশা করি রয়েছে, ইন্ডিভিজুয়ালি পরীক্ষা না করে একটা সিস্টেমেটিক্যালি পরীক্ষা করানো, তাই না? কারণ আমরা খুব সাধারণ মানুষ, তাই না? আমাদের মাথায় এই জিনিসগুলো আসছে মানে আশা করি ওরা প্রশাসন চালাচ্ছে মানে এই জিনিসগুলো তাদের মাথায় আছে। তো ওতে হচ্ছে কি তারা সিস্টেমেটিক্যালি করবে। তো এই জন্য আমরা ধরে নিতে পারি ওই 2027 সালের মার্চ এপ্রিলের দিকে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, এটা আমরা বলতে পারি। স্যার প্রিলি হবে এসএসসি তে? এবার এটা প্রিলি হবে কি হবে না সেটা হচ্ছে কি সময় বলতে পারবে, কি করে এবার বলবে। তবে এটা হচ্ছে কি তোমার মানে এটা হচ্ছে কি তোমার সময় সাপেক্ষ ব্যাপার। তবে মানে প্রিলি হবে কিনা পরীক্ষার আগে প্রায় 6 মাস আগে তোমার গেজেট আসবে, তাই না? নতুন সরকার গেজেট পাবলিশ করবে, তাতে জানতে পেরে যাবে। তো প্রিলি করাটা হচ্ছে কি তোমার খুব ডিফিকাল্ট ব্যাপার,
আমার মনে হয় না করবে, বাট নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস হতে পারে বা কোশ্চানে হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হতে পারে, সেটা হতে পারে। কিন্তু প্রিলি আমাকে যদি হচ্ছে কি পার্সোনাল ওপিনিয়ন দিতে বলো, দেখো তো আমি তো হচ্ছে বোর্ডের কেউ নই, তো ওতে হচ্ছে কি আমরা মানে সেটা বলাটাও হচ্ছে কি মানে কষ্টসাধ্য ব্যাপার। তবে 60% আমি তোমাদেরকে বলতে পারি প্রিলি না হওয়ার সম্ভাবনা রয়েছে, 40% সম্ভাবনা আছে প্রিলি হওয়ার, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি তোমার এটা বলতে পারি। তো গ্যাজেট হচ্ছে কি তোমার 2000 দেখবে 26-এর লাস্টের দিকে হচ্ছে কি SLST 3 হচ্ছে গ্যাজেট বেরোবে। গ্যাজেট স্যার আপার প্রাইমারি ক্ষেত্রে কি দুটো পরীক্ষা দিতে হবে, মানে প্রথমে যেটা 150 নম্বরের পরীক্ষা আর তারপরে যে সাবজেক্টটাও হবে কি হবে না এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, বুঝলে তো। কারণ আগের যে সরকার তারা কিন্তু হচ্ছে কি এটা গেজেট পাবলিশ করে দিয়ে গেছিল। এবার আমার মনে হয় না এরা মানবে বলে, ঠিক আছে। এরা মনে হয় শুধু করতে পারে যে শুধু স্যার এই হবে কি হবে না এই কোশ্চেন গুলোই স্যার এখন অর্থহীন, কারণ এগুলো যতক্ষণ না গ্যাজেট বেরোবে কিছুই বোঝা যাবে না। একদম ঠিকই বলেছো। তো ওতে হচ্ছে কি আমার মনে হয় এই 2026 সালে লাস্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো সেখানে হচ্ছে কি তোমার গেজেট চলে আসবে, তাই না। কারণ এখানে দেখবে হয়তো আমাকে কেউ হয়তো ভিডিওটা তোমরা শুনে বা আমার কথাগুলো শুনে হয়তো বলবে যে স্যার হয়তো আপনি কিছু জানেন না বলে বলছেন না বা বলতে পারছেন না, এটা স্বাভাবিক। তো সেটা আমি স্বীকার করছি আমি জানি না, তাই না। কারণ আমি একটা ভুলভ্রান্তি কথা বলে দিলাম, এই মুহূর্তে হচ্ছে কি তোমাদের কাছ থেকে বাহবা পেয়ে গেলাম, পরবর্তীকালে সেটা হলো না, তাই না। তখনই আমাকে বলবে, তাই না। কারণ হচ্ছে কি আমরা সত্যি কথা বলতে কি আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশান নেই। একমাত্র এইটুকু বলতে পারি 2026 সালের শেষের দিকে হচ্ছে কি তোমার নোটিফিকেশান এলে মানে গেজেট আকারে পাবলিশড হলে তখনই পরিষ্কার করে বলা যাবে যে কি নিয়মে পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি হ্যাঁ আপাতত 150 নম্বরের টেট হচ্ছে, এটা হচ্ছে কি তোমার 100% কনফার্ম। তো ওতে এই জন্য আমরা টেট প্রিপারেশন করাচ্ছি, বুঝতে পেরেছো তো। টেট হচ্ছে স্যার গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা যেটা আছে ওটার কবে হবে ফর্ম ফিল আপ হতে পারে? ওটা ডিসেম্বর বলছে, ডিসেম্বর। এখন হচ্ছে কি তুমি রেজিস্ট্রেশনটা করিয়ে রাখো, ফর্ম ফিল আপটা হচ্ছে কি তোমার এটা চলছে সামান্য মানে আগস্ট মাস আসবে, আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমার শুরু হয়ে যাবে। আগস্ট সেপ্টেম্বরের এই মার্জিনে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। স্যার আগে থেকে করা আছে রেজিস্ট্রেশনটা? ও তাহলে তোমার কিছু করতে হবে না, রেজিস্ট্রেশনটা তো স্যার আগেই করেছিলাম, আগে আগে- করতে হবে না নতুন করে? জাস্ট হচ্ছে কি তোমার এবারে যখন ফর্ম ফিল আপটা হবে তোমরা যখন হচ্ছে কি আগের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, জাস্ট যেগুলো আপডেট করতে বলবে আপডেট করিয়ে সাবমিট করে দেবে নতুন করে। হ্যাঁ স্যার আমি ওটা করেছিল, আমারও ওটা দেখলাম যে লগ ইন করে ঠিকঠাকই আছে। একদম আরেকবার যখন ফর্ম ফিল আপ শুরু হবে শুধু আপডেট করে নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর পরে কথা হবে। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন তো বলো। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন তো এবার তো পিএসসির মাধ্যমে হবে, যেটা যিনি পঞ্চায়েত মন্ত্রী তিনি ঘোষণা করেছেন। তো আগে রেজিস্ট্রেশনটা আমার মনে হয় না ওটা ভ্যালিড হবে না। তো পিএসসির মাধ্যমে যদি হয় তাহলে পিএসসি আবার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে হতে পারে যদি হচ্ছে কি আগে, তাহলে আগে যারা টাকা ফিস জমা দিয়েছিল তারা কি করবে, তাই না। তো হতে পারে যে এরা সেটা কোনো clear নেই, বলবে হয়তো। কোনো টাকা নেয়নি আগে। ও তাহলে হতে পারে যে পিএসসির আন্ডারে দিয়ে দিবে। একদম যদি পিএসসির আন্ডারে দিয়ে দেয় তাহলে ভালো, তাই না। তাহলে পিএসসির আন্ডারে হ্যাঁ ঘোষণা করে দিই পিএসসির আন্ডারে করবে, ও একটা সংশোধনী বার করবে, তারপরে ওটা নোটিফিকেশন। তাহলে সবাইকে আবার নতুন করে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সবাইকেই করতে হবে, ঠিক আছে। ওগুলো এলে তোমরা খবর পেয়ে যাবে, ওগুলো খবর কেউ আটকে রাখতে পারবে না। এলেই দেখবে হচ্ছে ঝড়ের মতন হচ্ছে আইলা তুফান তোমার হচ্ছে কি সব আমফান সব সেই গতিবেগে তোমরা সব জানতে পেরে যাবে, ঠিক আছে। ঠিক আছে আপাতত এতটাই থাক, পরের দিন আবার দেখা হবে। স্যার আরেকটা জিজ্ঞেস করছিলাম, মানে এই যে আপনি যেটা পড়াচ্ছেন, মানে এই যে কোশ্চেন যখন আপনি পড়ছেন, যখন আমরা উত্তরগুলো দিচ্ছি তখন মানে কোশ্চেনের এই অ্যান্সার গুলো পড়ার আগে উত্তরগুলো চলে আসছে বলে মানে কোশ্চেন গুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে। তুমি উত্তর দিকে তাকাবে কেন, তুমি তো কোশ্চেনের দিকে তাকাবে। স্যার ওটা তার উপরেই আসে, মানে যেখানে আমরা মানে হয়তো একটা কোশ্চেন তার 1 2 3 4 যে দেওয়া আছে তার উপরেই সে ABCD করে যা এরকম আছে। মোবাইলে করছো তুমি? হ্যাঁ মোবাইলে করছে বলে এটাই হচ্ছে। মোবাইলে করতে বললে তাহলে আমি একটা কথা বলি, তুমি এটা কাজ করবে। আমি যে ক্লাস নেওয়ার আগে তো আমি হচ্ছে অ্যাপে অলরেডি তো পিডিএফটা দিয়ে দিই, তুমিও পড়ে রাখবে, তুমিও আগে উত্তর দেবে, তুমি পড়ে রাখবে আগে থেকে, বুঝতে পারলে। মানে এটা স্যার কোনোভাবে অফ করা যাবে না? ওটা অফ করে দিলে ধরো হচ্ছে আমি নিজে দেখতে পাবো না যে কে কি উত্তর দিচ্ছে, তাই না। আর ওটা হচ্ছে কম্পিটিশন, সব থেকে ওটাই তো ভালো। মানে কে আগে দিতে পারবে এখানেও একটা মানে প্রতিযোগিতা আর কি। হ্যাঁ তুমি পড়ে রাখো না, তুমি আগে থেকে পড়ে রাখো, তুমি আগে উত্তর দেবে, পরের দিন দেখবো যে আমি তোমার নাম আগে আসছে, যে তুমি আগে উত্তর দিচ্ছ, ঠিক আছে স্যার। একদম।